সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আমার বাংলাদেশ অনুষ্ঠানের আজকের আমাদের আলোচনার বিষয় করোনাকালে রাজস্বের হালচাল। আমরা এই বিষয়টির উপরে আলোচনা করার জন্য শ্যামল বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আজকে 3 জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট মনিরুল হুদা, সিনিয়র ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার, সভাপতি বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে, উনি সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক সভাপতি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, এবং আমাদের শ্যামল বাংলা টেলিভিশনের সিনিয়র কোর্ট রিপোর্টার কাজী নুরি আলম সিদ্দিকও আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে। তো আমরা আমাদের আজকের অতিথি জনাব মনিরুল হুদা, আপনার সাথে আলোচনা আমরা শুরু করতে চাই। আমি শুরুতেই আপনাকে যে জিনিসটি জানতে চাইবো, আপনার বাংলাদেশ বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন অনেক বড় একটি সংগঠন এবং বাংলাদেশের রাজস্ব আয়ের ক্ষেত্রে আপনার সংগঠন এবং এই সংগঠনের সদস্যরা বিরাট ভূমিকা রাখেন সরকারের সহযোগিতার ক্ষেত্রে। তো আপনার কাছে আমি জানতে চাই, বাংলাদেশে এবারের প্রবৃদ্ধি টার্গেট ধরা হয়েছে 8.2 থেকে 8.3%, এবং এই যে প্রবৃদ্ধির যে এত মানে এটা একটা বিরাট টার্গেট 8.2 এবং 8.3 এই করোনা কালে এই সময় এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব, আপনি কি মনে করেন? এই করোনার সময়তে এটা অত্যন্ত বিলাসী একটা টার্গেট মনে হয় আমাদের কাছে। তার কারণ সবকিছু অনিশ্চিত। 1 জুলাই থেকে অর্থনৈতিক বছর শুরু হয়েছে এবং এটা শেষ হবে জুনে। এখনো পর্যন্ত করোনা বলতে গেলে মাঝামাঝি অবস্থায় আছে, এর আকার কি ধারণ করবে, কি অবস্থা, এবং অবশ্যই এটা অর্থনীতির উপরে তার ইম্প্যাক্ট অনেকটা পুরোপুরি পড়বে। সে কারণে আমাদের যেটা প্রবৃত্তি ধরা হয়েছে এটা আগের সঙ্গে সামঞ্জস্য রেখে, কিন্তু আমার মনে হয় এবারের এই সামঞ্জস্যটা আমাদেরকে করা যাবে না। হয়তো এটা সম্বন্ধে নানান রকম মত এসছে, কত হতে পারে, কম বেশি ইত্যাদি, কিন্তু অনেকে যারা হতাশ, আমি হতাশ নই, কিন্তু এই 8% এটা অত্যন্ত বড় আকারের এটা চিন্তা ভাবনা, এটা হবে না বলে আমাদের ধারণা। জি, আপনার এই যে ইনকাম ট্যাক্সের যে লয়ার আছেন, এটা সরকারকে কিভাবে সহযোগিতা করেন ওনারা, যে সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে? আমি আরো অনেকগুলি প্রশ্ন আছে, ওইগুলি নিয়ে যাবে, আপনি ছোট ছোট করে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে লয়াররা কিভাবে এই সহযোগিতাটুকু করে থাকেন আয়ের ক্ষেত্রে। কোনো বিশেষ কোনো ইচ্ছা করলে বা আপনাদের আন্তরিকতার উপরে বা কোনো কিছু নির্ভর করে কিনা আয়, মানে রাজস্ব আয়ের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে? এটা হচ্ছে কর নিরূপণের উপরের ব্যাপারটা। তো আমরা বলে থাকি যে গ্রহণযোগ্য আয়কর আদায়ে সহায়ক, এই কথাটা আমরা বলি। তো সেটা হচ্ছে এই জন্য বলি কথাটা, যে যদি নিরূপণটা নাই হয় গ্রহণযোগ্য, তাহলে আপনি কিন্তু আদায়টা প্রত্যাশা করতে পারেন না আর কি। সেটার কারণে আমাদের স্লোগান ওইটা যে গ্রহণযোগ্য। এখন গ্রহণযোগ্য হতে হচ্ছে আমাদের যে সহযোগিতা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন, এটা অল বাংলাদেশ অর্গানাইজেশন অ্যাপ্রুভড বাই দি গভর্নমেন্ট, এবং আমাদের কার্যালয় জাতীয় রাজস্ব ভবনে আমাদের কার্যালয়। তো 64টা জেলাতে আমাদের সংগঠন আছে, আর সারা বাংলাদেশে প্রায় 18,000 আইনজীবী এই 64টা কর সমিতি তারা সদস্য, এবং তাদের কাজ হলো এই যে করদাতাদের পক্ষ হয়ে আইনি জ্ঞান প্রদান করে সরকারের যে নীতি বা যে প্রজ্ঞাপন, সেগুলোকে আমাদের সহায়তা করা, আইনি জ্ঞান দেওয়াটাই আমাদের ইয়ে হয়েছে। তবে যেমন দেশময় অনেক অনিয়ম এসে গেছে,
এখানেও অনিয়ম এসে গেছে। সেটা হচ্ছে এই যে আমরা যে কেসগুলো করি, টোটাল বাংলাদেশের যতজন করদের বলতে গেলে অনলি 25% আমরা করি, আমরা যা স্ট্যাটিস্টিক্সে দেখছি, এবং 75% অন্যরা এটার মধ্যে আসেন, যে কারণে আপনার এই কর পুরাপুরি যে নিরূপণ এটা কিন্তু ব্যাহত হচ্ছে। দে আর নট এক্সপার্টস, কিন্তু তাদের কেন আনাগোনা এসে গেছে, এটা কিন্তু অনিয়ম, এটা আর কি। কেন আইনজীবীদের উপরেই এটা হচ্ছে। জি তো জি এখন আমরা কিন্তু গভর্নমেন্টকে সহায়তা করছি এই জন্যে যে করদাতারা তারা কর দেবেন, কিন্তু তাদেরকে ন্যায্য কর ধারার নিরূপণের জন্যই কিন্তু আয়কর আইনজীবীরা আছেন এখানে, যে আইনের কথা বলে। তো আমরা যে কেসগুলো করে থাকি, রিটার্ন তৈরির থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পুরা প্রক্রিয়ায় কিন্তু একজন আইনজীবীর দরকার। কারণ প্রতি বছরই আপনার একাধিক আইন পরিবর্তন হয়ে যাচ্ছে আয়কর হতে হতে। এটা কিন্তু একটা ব্যবসায়ীর পক্ষে এই আইনগুলো মনে রাখা, পড়া বা শেখা সম্ভব নয়, এটা আইনজীবীরাই করবে। তো ওইখানে আমাদের ভূমিকা যে করদাতার উপরে যেন যথাযথভাবে আয়করটা ধার্য হয়, এটা আমাদের এনশিওর করা, এবং সেটা হচ্ছে আইনের মাধ্যমে। সেই আইনের সহায়তা করার জন্যই কিন্তু আয়কর আইনজীবীরা আছেন, এবং এই 17,000 আয়কর আইনজীবী সারা বাংলাদেশে তারা এই কাজে নিয়োজিত, এবং সরকার রেভিনিউ আর্নিং এর জন্যই তারা সহায়তা করছে। জি, আপনার আরেকটা বিষয় আমি জানতে চাই, আপনাদের যে প্রত্যেকটা সংগঠনের আইনজীবী এবং সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের যে সংগঠনগুলো থাকে, এই যে করোনাকালীন সময়ে বিশাল একটা দুর্যোগের মুখে পড়েছেন, আপনাদের মতো যারা প্রতিষ্ঠিত লয়ার অথবা ট্যাক্স লয়ার, তারা হয়তো এই দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু দেখা যাচ্ছে যারা শিক্ষানবিশ আছেন, লয়ার হিসেবে কাজ করছেন বা 2-4 বছর হয়েছে এই পেশাতে এসে, তাদের মধ্যে তো এটা আসলে তারা একটা বিরাট সমস্যার মধ্যে আছে। আপনার এরকম অনেক সদস্য আছে, তাদের কি অবস্থা, মানে তারা কিভাবে এখন চলছে আর কি? জি, এটা একটা খুব সুন্দর প্রশ্ন, এবং বিগত 3 যাবৎ এই আইনজীবীদের কোনো আয় নেই। সেটার কারণ হচ্ছে এই কোর্ট কাছারি বা যা কিছু সমস্ত গভর্নমেন্টের ছুটি দেওয়ার কারণে, করোনার কারণে বিভিন্নভাবে কিন্তু এটা বন্ধ আছে। যদি এই সংগঠনগুলো চালু না হয় আমরা কাজ করতে পারছি না। আবার এই সংগঠন খোলার বা পুরাপুরি চালু করার মতন পরিবেশও কিন্তু এখন এখানে আসেনি। আর যেটা আপনি বললেন এটা নিশ্চয়ই আমরা মানে অনুধাবন করেছি, যে আমাদের যে নবীন যারা করদাতা এসছে, মানে আইনজীবী এসছেন, বা যারা বয়স্ক আছেন এখন অতটা অ্যাক্টিভ না, তারা কিন্তু চরম দুরবস্থার মধ্যে পড়েছেন আর্থিক সংকটে। তার কারণ তারা কোনো যখন কাজ হচ্ছে না তখন তাদের কিন্তু আয় নেই। তো এটার কারণে আমরা সরকারের কাছে 25 কোটি টাকা প্রণোদনা চেয়েছিলাম। এটা এখনো পর্যন্ত আমরা কোনো জবাব পাইনি। সেটা এই জন্যে যে এই যে আইনজীবী একটা বিরাট অংশ তারা আজকে হীনভাবে বসে আছে, তাদের আয় রোজগার নেই, তাদের দৈনন্দিন খরচের জন্য আমরা কিন্তু অত্যন্ত অসুবিধার মধ্যে আমরা আছি। কেননা তারা আমাদেরকে বলে যে আপনারা কিছু একটা করেন। আমরা সরকারের কাছে করার চেষ্টা করছি, তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো সহায়তা পাইনি, আর্থিক সহায়তা পাইনি। জি, আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কিছু করার সুযোগ আছে কিনা, যে সহযোগিতা করার? আপনাদের কোনো ফান্ড আছে কিনা? আপনার সংগঠনের কোনো আর্থিক ব্যবস্থাপনা আছে কিনা, যেগুলির মাধ্যমে আপনি আপনার সংগঠনকে সহযোগিতা করতে পারেন? এক, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে কথাটি বললেন যে সরকারের যে সহযোগিতা চেয়েছেন 25 কোটি টাকা, সেই বিষয়ে কোনো মানে অগ্রগতি আছে কিনা, এবং এই অগ্রগতিটা কোন পর্যায়ে, চাওয়ার পর্যায়ে কোন পর্যায়ে আছে? আমাদের সংগঠনের তরফ থেকে এমন কোনো এক্সট্রা তহবিল নেই বা থাকে না, যে কারণে আমরা এটা সরাসরি এটা সহায়তা করতে পারি। এবং এই কারণে আমরা সরকারের কাছে চেয়েছিলাম যে সরকার বিভিন্ন পেশাজীবী মানুষের জন্য কিন্তু দিয়েছেন, কম বেশি যা কিছু দিয়েছেন, কিন্তু আমাদের এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি, বা আমাদের সঙ্গেও এই ব্যাপারে কোনো নেগোসিয়েশনও চলছে না এট দ্য মোমেন্ট, যে আমাদের প্রয়োজন।
তবে আমরা প্রত্যাশা করছি, এখনো আশা ছাড়িনি, যেহেতু অনেক সংগঠনকে সরকার দিয়েছেন, সেই হিসাবে এটা দেওয়ার প্রয়োজন আপনারা কি আছে। কোনো প্রস্তাব করেছেন কিনা জনাব? অবশ্যই অবশ্যই কিভাবে আমরা এটা জি প্রস্তাব অবশ্যই আকারে আইন মন্ত্রণালয় বা হ্যাঁ আপনাদের তো বলছি। মনে হয় জি বলুন। আচ্ছা, আমরা এই যখন ক্লোজ ছিল জিনিসগুলো, তখন কোনো জায়গা পৌঁছানো যাচ্ছিল না। আমরা কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদনটা করেছি। পরবর্তীকালে যখন এটা শিথিল হলো, তখন কিন্তু আমরা সরাসরি আবেদন করে তাকে জানিয়েছি যে ওই সময় আমরা পত্র পত্রিকা মারফত যে আপনার কাছে আমরা আবেদনটা করছিলাম, এখন আমরা সরাসরি আবেদনটা করছি। তো এখন সেটা সরাসরি আমরা কোনো মন্ত্রণালয় নয়, প্রধানমন্ত্রীর বরাবরই আমরা এটা আবেদন করেছি। এখন বিবেচনা তাদের না হাতে। এটা কি যে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আপনারা কি এই সংগঠনের পক্ষ থেকে লিখিতভাবে একটা তো প্রসিডিউর আছে যে আপনি অবশ্যই জি হ্যাঁ সেখানে আপনারা আইন মন্ত্রণালয়ের, আমার মনে হয় যে আইন মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত থেকে, যেমন আমাদের হলো আমরা সাংবাদিকতা করি, আমাদের সাংবাদিকদেরকেও সরকার একটা প্রণোদনা দিচ্ছে যে প্রতিজনকে 10,000 টাকা করে চেক দিচ্ছে সাংবাদিককে। সেখানেও একটা সিস্টেম তারা ফলো করেছে যে সভাপতি তারা একটা তালিকা চেয়েছে আমাদের কাছে এবং একটা ফর্ম পূরণ করে দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত সাংবাদিক আছেন তাদের তালিকা চেয়েছেন এবং সেই হিসাবে তারা চেক প্রদান করছেন ধারাবাহিকভাবে। তো আপনারাও তো প্রধানমন্ত্রীর কাছে যে আবেদনটি দিয়েছেন, আপনি যেভাবে বলছিলেন যে পত্র পত্রিকার মাধ্যমে আপনারা আবেদন করেছেন, এটা তো অফিসিয়ালি ওইভাবে অ্যাকসেপ্টেবল হবে বলে আমি মনে করি না। আপনি এটা কি ব্যাখ্যা দিবেন জানি না। আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি একটা আবেদন করবেন যে আমার এতজন সাংবাদিক বা আমার এতজন লয়ারের জন্য আমার এই সংগঠনের জন্য আমার 25 কোটি টাকা অনুদান বা প্রণোদনা প্রয়োজন। এইটা তো একটা প্রতিষ্ঠানের কাছে আপনি আবেদন করতে হবে। আপনারা খুব সম্ভবত কি বলে যে আপনার আইন মন্ত্রণালয়ের সাথে যুক্ত। আমি একটু আগে বলে গেছি, আবারও এটা রিপিট করছি, যে আমরা প্রধানমন্ত্রীর কাছে দুভাবে গিয়েছি। একটা, ওই সময় অফিস আদালত বন্ধ ছিল বলে আমরা পত্র পত্রিকায় বিজ্ঞাপন আকারে এসেছি। পরবর্তীকালে আমরা লিখিতভাবে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে ওই আবেদনের কাটিং দিয়ে বলেছি। আচ্ছা, এখন যে কথাটা আপনি আইন জি মন্ত্রণালয়ে বলছেন, আমরা আয়কর আইনজীবীরা আমরা কিন্তু এটা জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে আমরা আছি, মানে জি অর্থ মন্ত্রণালয়। আমরা এই আবেদন অর্থ মন্ত্রণালয়, তার কারণ এটা তো বার কাউন্সিলের মধ্যে কিন্তু না। আয়কর আইনজীবী যারা আছেন তাহলে তারা আপনারা জাতীয় রাজস্ব রাজস্ব বোর্ডের। বোর্ডের মাধ্যমে, তা যদি এমনটি হয় যে সেক্ষেত্রে আপনার রাজস্ব বোর্ডের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের কাছে এভাবে মনে হয়, আমার মনে হয় আমরা আবেদন। করেছি, আমরা আমরা আচ্ছা করেছি, আচ্ছা দ্বিতীয়বার এটা আমরা করেছি, এখনো আমরা জি করছি। আমার এটা আরেকটা বিষয় হচ্ছে যে স্যার এটা তো আপনারা সরকারের কাছে এক ধরনের প্রণোদনা, আপনি কি মনে করেন কিনা বিটিএলই এর নিজস্ব একটা অর্থ ব্যবস্থাপনা থাকা দরকার কিনা, যে তার সদস্য এত বড় একটা সংগঠন, তার সদস্যের কোনো যেন ক্ষতি বা কোনো দুর্ঘটনা অথবা এরকম ধরনের মহামারী হলে তাকে কিভাবে আর্থিক সহযোগিতা, আপনি যেমনটি বলছিলেন যে আপনাদের এই ধরনের আর্থিক ব্যবস্থাপনা নাই, তো এটা দরকার কিনা এবং দরকার থাকলে কিভাবে এটা করবেন? হ্যাঁ, এটা আপনাকে আগে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, যে এই যে 17,000 আমাদের আয়কর আইনজীবীদের কথা বলছি, এরা 64টা বারের সদস্য। বিটিএল হলো কেন্দ্রীয় সংগঠন, কিন্তু তারা 64টা বারের সঙ্গে সম্পৃক্ত। তো প্রত্যেকটি বারের নিজস্ব এতে অনেক বারের এই ফান্ড থাকে, সবাই থাকে না, কারো কারো থাকে। আর বিটিএল হচ্ছে কেন্দ্র, এর কিন্তু সোর্স অফ ইনকাম অন্য কিছু নেই, শুধু বারগুলোর রেজিস্ট্রেশন ফি তারা যেটা দেন বা কাউন্সিলরের সঙ্গে দেন সেটাই। আর রেগুলার যে আয়টা সেটা বার সরাসরি পান সদস্যদের কাছ থেকে, আপনার এই 64 বার পান, সেজন্য ওই ফান্ডটা তাদেরই। আমাদের কাছে শুধু কার্য পরিচালনা করার জন্য কেন্দ্রীয় সংগঠন হিসেবে কাজ পরিচালনার জন্য আমাদের কাছে যেটুকু প্রয়োজন এই ফান্ডটুকু আমাদের থাকে, এর বাড়তি আমাদের কিন্তু আয়ের ব্যাপার এর মধ্যে নেই, সেজন্য না আমরা। না স্যার, আমি আয়ের ব্যাপার নেই এটা আপনার আগের বক্তব্য আগের অংশে জি যখন আপনি বলছিলেন
ওই বক্তব্যে আমরা বুঝতে পেরেছি, কিন্তু এ ধরনের আয়ের ব্যবস্থা থাকা দরকার কিনা আপনি কি মনে করেন এই অবশ্যই। ধরনের একটা, যে আপনি একজন প্রেসিডেন্ট হিসাবে আপনি যখন দেখবেন আপনার ঢাকায় কর্মরত একজন শিক্ষানবিশ অথবা জুনিয়র নবীন সে একজন লয়ার অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে, আপনি একজন প্রেসিডেন্ট হিসাবে আপনি কিভাবে নির্লিপ্ত থাকতে পারেন কিনা, এবং আপনার এই ধরনের কোনো উদ্যোগের প্রয়োজন আছে কিনা, প্রয়োজন মনে করেন কিনা আপনি? আপনার প্রশ্নটাকে আমি দুভাগে ভাগ করে জবাব দিচ্ছি। সেটা হচ্ছে যে যে ঢাকার যে আইনজীবী যিনি কষ্টে আছেন, যে কথাটা আমরা বলছি, তিনি কিন্তু অ্যাপ্রোচ করবেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের কাছে, তিনি ওখানকার সদস্য। আমাদের সদস্য কিন্তু এরা নন, আমাদের সদস্য হচ্ছে বারগুলো, 64টা বার আমাদের সংগঠন। কিন্তু প্রত্যেকটা আইনজীবী, যেমন ঢাকার আইনজীবীর কথা বলা হচ্ছে, উনি ঢাকা বারের, যিনি চিটাগাং এর প্র্যাকটিস করেন তিনি চিটাগাং বারের সঙ্গেই ওখানে তাদের নিজস্ব কিছু ফান্ড সবাই থাকে। তবে এটা ঠিকই, এবার করোনাতে আমরা যেটা উপলব্ধি করলাম যে অবশ্যই এ ধরনের সংগঠনের নিজস্ব কিছু থাকা দরকার, যেটা আমরা এইরকম আপৎকালীন সময়ে অবশ্যই অংশীদার হিসেবে তাদেরকে দিতে পারি। এটা প্রয়োজন এবারে আমরা উপলব্ধি করলাম যেটা আমাদের আছে। আর আমাদের এতদিন তো প্রয়োজন হয়নি, কেন অঙ্গ সংগঠনগুলোই তাদের এই 70,000 সদস্যের কাছে যে চাঁদা নেন, আদায় করেন, ব্যয় করেন, এটার মধ্যে কোনো সমস্যা ছিল না। কিন্তু এটা দুর্যোগপূর্ণ অবস্থা, যেটা 4-5টা মাস ধরে কোনো আইনজীবীর কোনো আয় নেই, এটাই আমাদের এখন নতুন ভাবে উপলব্ধি হবে। আপনি যেটা সাজেশন দিয়েছে এটা সুন্দর, আমরা এটা ভবিষ্যতের না জন্য। স্যার, আমরা সাজেশন না, আমি আসলে মানে এটা উপলব্ধি থেকে বলছি যে এত বড় সংগঠন আপনাদের, এই ধরনের সংগঠনের আমরাও খোঁজখবর রাখি, যতটুকু রাখি যে আপনার অনেক নবীন আপনার লয়ার, এবং 2-4 বছর হয়েছে বা শিক্ষানবিশ এই জাতীয় লয়াররা অন্য পেশায় যাওয়ার চিন্তা করছে, এরকমও আমাদের কাছে কিছু খোঁজ খবর আছে স্যার, যে করোনাকালীন দুর্যোগের সময়। তো এই বিষয়ে আপনার কাছে আবার আসছি আমরা। আমরা একটু কাজী নুরে আলম সিদ্দিক, আমাদের উনি কোর্ট রিপোর্ট করে থাকেন সাধারণত আমাদের শ্যামল বাংলা টেলিভিশনের সিনিয়র কোর্ট রিপোর্টার। আমি এখন আপনার কাছে যাব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জনাব? আহ, কাজী নুরে আলম সিদ্দিক, যাই হোক উনি আবার ওনার নেটওয়ার্কে হয়তো একটু ঝামেলা করছে। আমরা আবার আপনার কাছে আসছি জনাব মনিরুল হুদা স্যার। জি আপনি বলুন। জানেন যে এই এখন তথ্য প্রযুক্তি বা ডিজিটালাইজ পদ্ধতিতে এখন আয় কর জমা দেয়া যায়, এবং আবেদন অনেক কাজগুলি এখন ডিজিটালাইজ পদ্ধতিতে করা যায়। তো এই পদ্ধতির ফলে ওই পদ্ধতিতে কোনো প্রবলেম আছে কিনা, এবং আপনার কোনো সাজেশন আছে কিনা এই যে আয়কর জমা দেওয়া, রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে? আহ, জি জনাব এটা মনিরুল। এটা কদিন আগে একটা নিউজ আইটেম হয়েছে ইত্তেফাকে, যে অনলাইনে এটাকে সম্পূর্ণটা আয়করের ফাইলগুলোকে নিয়ে আসার কারণে ভিয়েতনামের একটা অর্গানাইজেশন তারা বাংলাদেশের এই দায়িত্বটা নিয়েছেন। তো এটা এখনো অতটা মেকানাইজ হয়ে পারেনি, যখন হবে তখন হয়তো অনলাইনটাই হবে। অনলাইন এখন খুব সীমিত আছে, সীমিত। কিন্তু যে জিনিসগুলো হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে প্রযুক্তি আমাদের ছিল না বলে ভিয়েতনামের কাছে যাওয়ার কারণে যে সমস্যাটা হয়েছে, যে আমাদের সমস্ত বাংলাদেশের ফাইলের তথ্য আজকে ভিয়েতনামের ওই কোম্পানির কাছে। এবং এটি কিন্তু আয়কর আইনের একটা ভায়োলেশন, যে আমাদের যে কোনো করদাতার ফাইল একান্ত এটা গোপনীয়, কিন্তু এটা অন্য রাষ্ট্রের হাতে চলে গেছে। এটা একটা আইনানুগ এখন সমস্যা দেখা দিচ্ছে। আর ওই প্রযুক্তিতে এখনো জাতীয় রাজস্ব আসতে পারেননি। আসলে অবশ্যই সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমরা কেন এগিয়ে যাব না? আমরা এটার সুযোগ অবশ্যই নেব। তো এখনো পর্যন্ত সেই স্তরে আমরা আসতে পারিনি। যেহেতু ওই যে বলছিলাম যে ভিয়েতনাম অর্গানাইজেশনকে দিয়ে আমরা টোটালটা করার চেষ্টা করছি জাতীয় রাজস্ব, সেখানে আজও পর্যন্ত সার্থকতা আসেনি আমাদের, এটা নিয়ে প্রশ্ন। এবং এই সম্বন্ধে একটা প্রতিবেদন কিছুদিন আগে ইত্তেফাকে এসছে। এবং তাতে যে সমস্যাটা হয়েছে, একটা বিরাট আইনি সমস্যা, যে প্রত্যেক আয়করদাতার রিটার্নের তথ্য আজকে ভিয়েতনামে ওই কোম্পানির কাছে, যেটা আয়কর আইনের চরম বিরুদ্ধে আর কি।
স্যার এটা তো হ্যাঁ জি, এই রিপোর্টটা আমিও দেখার সুযোগ হয়েছে। আমি এই বিষয়ে আপনাকে প্রশ্ন করারও আমার একটা প্রশ্ন রেখেছিলাম, আমি করব। আপনি বলেছেন এটা আসলে যে একটা রাষ্ট্রের জন্য, সার্বভৌম রাষ্ট্রের জন্য এটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ বিষয়। এবং আমাদের বিশেষ করে যারা এই আয়কর দেন এবং যারা সবাই মোটামুটি তো আমাদের দেশে যারা উপরের লেভেল থেকে শুরু করে আয়করের সাথে সবাই মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আয় করলে আয় দিতে হয়। তাহলে এই গুরুত্বপূর্ণ মানুষদের আয়ের তথ্য অন্য দেশে যাওয়াটা এটা আহ, খুবই আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা সে বিষয়ে আপনার কাছে যাব। এর আগে আমরা ঘুরে আসতে চাই কাজী নূরে আলম সিদ্দিক, সিনিয়র কোর্ট রিপোর্টার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কাজী নূরে আলম সিদ্দিক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি হেডফোন ব্যবহার করুন। আপনি কাজী নূরে আলম সিদ্দিক, আপনি হেডফোন ব্যবহার করুন। আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আহ, আপনি শুনতে পাচ্ছেন না। জনাব নুরে আলম সিদ্দিকী, আপনি কি তো শুনতে পাচ্ছেন না মনে হয়। যাই হোক, আমরা আবার জনাব মনিরুল হুদা আপনার কাছে যেতে চাই। আমি আমাদের যে কারিগরি সহযোগিতা করছেন ওনাকে অনুরোধ করব, আপনি নুরে আলম সিদ্দিক যে আমাদের সাথে যুক্ত হতে পারছেন না সেই বিষয়টি দেখার জন্য। জি স্যার, আমি এটা আসলে ওই রিপোর্টটা আমারও আমিও দেখেছি, সেই বিষয়ে আপনি বলবেন এটা। এই বিষয়ে এই আমরা মহাকাশে আপনার যাচ্ছি, মহাকাশ বিজয় অর্জন করছি স্যার। তো এই জন্য এই একটা প্রযুক্তির জন্য, এরকম একটা মানের প্রযুক্তির জন্য আমি একজন রিপোর্টার হিসেবে আমি যতটুকু মনে করি ভিয়েতনামের কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা। যে এই প্রযুক্তি তো আমরা নিজেরা ব্যবহার করতে পারতাম। এগুলি কি কারণে এ ধরনের এই বিষয়গুলি খুবই কিন্তু সেনসিটিভ স্যার। এই যে ব্যাপারটি ঘটে গেছে সেটা হচ্ছে এমন যে কোনো আয়কর দাতার কোনো ব্যাপারে ইভেন আমাদের হাইকোর্ট চাইলেও সে ফাইল দেওয়া যাবে না আইনের। শুধু একটা কারণে হাইকোর্ট চাইলে দেওয়া যাবে যে ফর দ্য এনহান্সমেন্ট অফ রেভিনিউ, যদি রেভিনিউ সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু আসে সেই ব্যাপারে হাইকোর্ট ফাইল তলব করলে আয়করের ফাইল যাবে। আর কোনো ব্যাপারে হাইকোর্ট চাইলেও ফাইল হাইকোর্ট চাইতেও পারবে না, আর আমরা দিতে মানে এনবেদ দিতেও পারবে না। বাধ্য নয়, শুধু না দিতে পারবে না, দিলে এটা অপরাধ হবে। কেন ইনকাম ট্যাক্স সেকশনে বলে দেওয়া আছে যে সবার এটা সিক্রেট, গোপন তথ্য। কিন্তু আমরা অনেক সময় দেখি কি এখন এমন একটা সহজ হয়েছে, একজন উচ্চবিত্ত কেউ একটা রিটার্ন দিলে বলা হলো যে উনি এত টাকা আয় প্রদর্শন করে রিটার্ন দিয়েছেন হ্যান তেন। এটি কিন্তু একেবারে টোটাল ইনকাম ট্যাক্স অ্যাক্টের ভায়োলেশন। এটা কে কত দিলেন তুমি তারই গোপনীয়তা রক্ষা। এবং এত বড় হাইকোর্টের মতন জায়গাতে চাইলে যেখানে আমরা দিতে বাধ্য নই, সেখানে আমরা একটা ভিয়েতনামের কোম্পানির কাছে এটা আমরা হয়তো এটা বুঝে করেনি, বুঝতে পারিনি, টোটালি চলে গেছে আজও পর্যন্ত। কিন্তু সেগুলো তাদের হাতে আছে, তারা আমাদের গভর্নমেন্টে হস্তান্তর এখনো করে দেয়নি। দিস ইজ ভায়োলেশন অফ সিক্রেসি এবং অ্যাক্ট। আর দ্বিতীয়ত হচ্ছে এ ধরনের স্পষ্ট কাতর। আমি তো গভর্নমেন্টের কাছে সব ডিসক্লোজ করছি, কিন্তু এটা আর কেউ জানবে না, আমার গভর্নমেন্টই আমার জানবে। অবশ্যই আমি জানাতে বাধ্য এবং গভর্নমেন্ট সেটা এক্ষেত্রে এটা অত্যন্ত একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে যাচ্ছে। তারা এখন আমাদেরকে এগুলো বুঝিয়ে দেননি, ফেরত দেননি। এই প্রযুক্তিটা স্যার আমাদেরকে, ওনাদের সাথে হয়তো একটা চুক্তি হয়েছে যে এই প্রযুক্তিটা ওনারা আমাদেরকে দিয়েছেন। তো এই প্রযুক্তিটা আমাদেরকে যে চুক্তির আলোকে কোন সময় বুঝিয়ে দেওয়ার কথা, এটা কি কোনো সময়সীমা আছে? হ্যাঁ, এটা সময়সীমা পার হয়ে গেছে। যখন বুঝিয়ে দেওয়ার কথা ছিল সে জি। সময় পার হয়ে গেছে। এবং এটা আমরা ব্যর্থ বলবো না যে এই প্রযুক্তিটা প্রযুক্তি ব্যর্থ না, কিন্তু এই যে আমরা যে কাজটা অন্য একটা রাষ্ট্রের সঙ্গে একটা কম্পিটিশনটা করলাম, এইটা কিন্তু সার্থকতা আসেই। এখন এটা ব্যর্থ সরাসরি শব্দটা হয়তো খারাপ হবে, কিন্তু কথাটা এই যে আমরা যে কথা ছিল, প্রত্যাশা ছিল, কন্ট্রাক্ট ছিল, সেটা ফুলফিল এখনো হয়নি। আর এর সময়সীমা চলে গেছে অনেক আগে। তো এটার কি আইনগত কোনো বিষয় আছে কিনা যে এখন ওনারা যে সময়সীমা চলে গেল,
এটা তো রাষ্ট্রের জন্য একটা কোন হিসাবে এটা রাষ্ট্র এরকম একটা চুক্তি করলো, এটা তো একদম রাষ্ট্রের জন্য হুমকি। এটা তো একটা বিরাট ব্যাপার স্যার। হ্যাঁ, এখানে কিন্তু অন্য যেখানে চুক্তি ভঙ্গ চুক্তি সেটা একটা মাঝারি পর্যায়ে, কিন্তু এখানে যে ব্যাপারটি অন্যরকম দাঁড়িয়ে গেছে যে আজকে যে সেন্সিটিভ ব্যক্তিত্ব, আমি ছোটখাটো করদাতা বাদ দিলাম, আমার রাষ্ট্রপতি কি রিটার্ন দিয়েছেন তা ওরা জানে, আমার প্রধানমন্ত্রী কি রিটার্ন দিয়েছেন তা ওরা জানে, সমস্ত কিছু। এটা গোপনীয় জিনিস। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলে বলছি না, একজন ছোট করদাতার রিটার্নও কিন্তু গোপনীয়। তো এটা আমরা অত্যন্ত সহজভাবে জিনিসটা নিয়েছি বোধহয়। এটা ভুল হয়েছে আমাদের কাছে, আইনত ভুল হয়েছে। এবং এখন রাষ্ট্রীয়ভাবে ওই নিউজটা আসার পরে আমরা জানছি, কিন্তু এর পরবর্তীকালে সরকারি পর্যায়ের কোনো বক্তব্য অর্থ মন্ত্রণালয় থেকে আজও আমরা পাইনি যে তারা কি বলতে চাচ্ছেন। তবে এটা এখনো পর্যন্ত একটু ব্যর্থতার মধ্যেই আছে। জি, এই এই বিষয়গুলো নিয়ে, মানে যে এই প্রযুক্তি নিয়ে আপনাদের যে বিটিএলই, আপনি সংগঠনের প্রেসিডেন্ট, আপনিও সরকারের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ রয়েছে যে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং যারা করদাতা, সম্মানিত করদাতা রয়েছেন তাদের জন্য সম্মানহানিকর, এবং আমাদের তথ্য বিদেশে এভাবে চলে যাচ্ছে এবং তাদের মাধ্যমেও অন্য কোথাও চলে যেতে পারে। ভিয়েতনামের মাধ্যমে কেউ যদি ইচ্ছা করে যে কারো যদি আমাদের দেশের সম্পর্কে কোনো তথ্য এভাবে নিতে চায়, ইচ্ছা করলে সে নিয়ে নিতে পারে। এটা তো ঝুঁকিপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে আপনার সংগঠনের কোনো কিছু করণীয় আছে? এটা আমরা ৩-৪ দিন আগে এই ঘটনাটি জেনেছি যে এই ধরনের ঘটনা ঘটেছে, যে আজও তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেনি, জানায়নি। এবং যখন তাদের কাছে একবার চলে গেছে, এই ইনফরমেশনটা যত আমাদেরকে তারা ফেরত দিলেও হয়তো সেখানে আমাদের ইনফরমেশনটা ডুপ্লিকেট থেকে যেতে পারে। এটা অত্যন্ত ভয়াবহ এবং একটা বিরাট আইনের বরখেলাপ, এবং আমার কিন্তু একটা সিকিউরিটির প্রশ্ন এখানে এসে যাবে। তো আমরা বিটিএল থেকে এটা টেক আপ করবো। আমাদের একটা বিপর্যয় ঘটে গিয়েছে, আমাদের মহাসচিব গতকাল ইন্তেকাল করেছেন উনি। তো আমরা ওইটা নিয়ে একটু ভারাক্রান্ত অবস্থায় আছি, কিন্তু এটা নিয়ে অবশ্যই আমরা ইয়ে করবো। এবং সরকারও এটা নিয়ে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন, এই জন্য আইনি বাধা রয়েছে। হাইকোর্ট চাইলে যেখানে আমাকে ফাইল নিতে পারছে না, আমি এটা বিদেশি রাষ্ট্রের কোম্পানির কাছে কি করে আমি তথ্যগুলো তুলে দিলাম, এটা অত্যন্ত না, এই জিনিসে বিপজ্জনক অবস্থা। বিটিএল এর কিছু করণীয় আছে কিনা এই আইনের, বা কোনো মামলা করণীয় আছে। জনস্বার্থে, জনস্বার্থে কোনো মামলা করা, বা কোনো কিছু অন্য কোনো কিছু, কোনো কর্মসূচি হ্যাঁ, দেওয়া? না, এটা প্রথমে আমরা এখন আগামী ১-২ দিনের মধ্যে এটা সম্বন্ধে আমরা প্রতিবাদ করব। আর মামলা বিটিএল কেন, যে কোনো ইন্ডিভিজুয়াল ট্যাক্স হোল্ডার এটা করতে পারবে। এই মামলার জন্য তার পথ অবারিত কেন, তার সিক্রেসি অফ দ্য ইনকাম, এটার জাতীয় রাজস্ব বোর্ড ছাড়া আর কেউ জানবে না, কিন্তু সেটা অন্য রাষ্ট্র পর্যন্ত কোম্পানি জেনে গেছে। এটা ব্যক্তিগত পর্যায়ে দেখেও হাইকোর্টে যে রিড করতে পারবেন আর কি। আপনারা করবেন কিনা, আপনাদের করা উচিত কিনা মামলা? আমরা এটা দিয়ে একটু আগে বলেছি যে একটা দুর্ঘটনা ঘটানোর জন্য আমরা একটু আচ্ছা, ভারাক্রান্ত মানসিকভাবে। তো আমরা অবশ্যই এটা টেক আপ করছি, অবশ্যই আমরা টেক আপ করবো। জি। একটা বিষয় হচ্ছে যে যে রাজস্ব সংগ্রহের যে এবারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৭৭,৮১০ কোটি টাকা। এই রাজস্ব কত পার্সেন্ট অর্জন হতে পারে এবারে, বা এই পর্যন্ত যে রাজস্ব আদায় হয়েছে এর কতটুকু অর্জন হয়েছে, বা এই শেষ পর্যন্ত আমরা অর্থ বছরে কতটুকু অর্জন করতে পারবো? এটা টার্গেটটা তো হচ্ছে আপনার জুলাই ২০২০ থেকে আরম্ভ করে জুন ২০২১ পর্যন্ত, এই সময়কালের ১২ মাসের জন্য কিন্তু এই টার্গেটটা আর কি। তো জি, যখন আমি টার্গেটটা দিচ্ছি তখন আমার যে আয় করছে মানে করদাতারা কি, মানে সেখানে আমার চিন্তা করতে হবে। আজও পর্যন্ত কোনো করদাতা কোনো ব্যবসায় পূর্ণাঙ্গভাবে আসতে পারেননি। কেন আপনি জানেন যে সারা বাংলাদেশে সন্ধ্যে ৭টার পরে তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, নানান রকম রেস্ট্রিকশন। তো তার যদি আয়ের উৎসটা এভাবে বন্ধ হয়ে যায় তাহলে সে কতটুকু কর দেবে।
সে গত বছর তার যা আয় হচ্ছিল এবার যদি অর্ধেক তার আয় হয়, অটোমেটিক্যালি ট্যাক্স অর্ধেকে নেমে আসবে আর কি। এটা কোনো দয়া বা অনুকম্পা নাই, লিংক দিছি ক্রমে ঢুকে যান। হ্যাঁ স্যার, তো যেটা আব্বাসউদ্দিন আপনাকে দিচ্ছি, আব্বাসউদ্দিনের ইয়েতে। এই মিউট করে দাও, ওনার কথা শোনা যাচ্ছে, মিউট করো হৃদয়। হৃদয় হৃদয় কাজী নুরে আলম সিদ্দিকীর মিউট করে দাও। স্যার আপনি বলুন। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এই করের ব্যাপারটা, সরকার তার একটা টার্গেট দিয়েছেন যে আমরা এটা আদায় করবো। এটা সহজে ইতিমধ্যেই সমালোচনা হয়েছে যে এটা হবে না, কতটুকু হতে পারে না পারে। আমরা এটা এই মুহূর্তে বলতে মানে কোনো রকম বলতে পারি, তবে এটা ঠিক যে বাজেটে এটা অত্যন্ত উচ্চাভিলাষী টার্গেট দেওয়া হয়েছে। কেন না, আমার যে ধকলটা যাচ্ছে এটা কবে শেষ হবে, করোনার যে ধকলটা, এটা কেউই জানে না। তো যখন আয়কর, তো প্রশ্ন তখন আসবে আয় হওয়ার পরে। এখন টোটাল সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখছি মধ্যবিত্তেরা গরিব হয়ে যাচ্ছে, গরিবদের কি হবে আমরা জানি না। উচ্চবিত্তরাও কিন্তু আগের মতো সমস্ত প্রজেক্ট তাদের বন্ধ করতে হচ্ছে, ব্যবসাগুলো ক্লোজ করতে হচ্ছে। আপনার হ্যালো, ওনাকে মিউট করো হৃদয়। স্যারের যে হৃদয় মেসেঞ্জার আমি পাঠাইছি, হ্যাঁ লিংক পাঠাইছি, হ্যাঁ হৃদয়। আচ্ছা, ওই থেকে পাঠাইছেন লিংকটা, আর স্যারের আব্বাসউদ্দিন যে আইডিটা, ওই আইডিতে আপনি মেসেঞ্জারে দেখেন। হ্যাঁ হৃদয় আমি মেসেঞ্জার আছি, কি নামে পাঠাইছেন? আমার নাম হচ্ছে কাজী নুরে আলম সিদ্দিক। হৃদয় হৃদয় জি স্যার। মানে এটা এখনো পর্যন্ত উচ্চাভিলাষী আমি বলবো। তার কারণ হলো যে আয়ের উৎসগুলো এখনো সম্পূর্ণভাবে চালু হয়নি, আংশিক ক্ষুদ্রভাবে। তো যদি আয়ের উৎসগুলো চালু না হয়, আয় যদি না হয়, তাহলে আমাদের সে টার্গেট ফুলফিল করা সম্ভব হবে না। আর এখনো পর্যন্ত যে পর্যায়ে যাচ্ছে এই করোনাটি, এটা চূড়ান্ত পর্যায়ে বিশ্বে কোথায় কি ঠেকবে কেউই বলতে পারছে না। তো সে কারণে স্বাভাবিক না ফেরত আসলে আমাদের সেই টার্গেট অর্জনের প্রশ্নটা আসে না। আমরা এখন অন্যভাবে বিপর্যয়ের, শুধু বাংলাদেশ তো নয়, এটা বিশ্বময় কিন্তু আজকে বিপর্যয়ের মধ্যে এটা এসছে। আমরা তাদের একটা অংশ বেশি, আমরা ছোট্ট রাষ্ট্র, আমরা প্রবৃত্তির দিকে এগোচ্ছি, আমাদের সম্ভাবনা ছিল, কিন্তু এই পর্যায়ে এসে যে ধাক্কাটা আমরা খেয়েছি, এটা সবাই খেয়েছে, আমরাও খেয়েছি। তো আমরা প্রত্যাশা করব এটা যদি দ্রুত সরে যায় তাহলে আবার আমরা করতে পারবো। কিন্তু না, এটা ঠিক আছে স্যার, যদি পরিবেশ পরিস্থিতি স্যার আমরা সেখানে অর্জন করতে পারবো না স্যার। এটা যে পরিবেশ পরিস্থিতি যে পর্যায়ে, প্রায় আজকে 4 মাস হয়ে গেল, আরো কত মাস থাকে। এবারের যে দেয়া হয়েছে প্রায় আপনার 3,77,000 বা 4 লাখ কোটি টাকার যে একটা প্রায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, এটা তো আপনার 50% বা 30-40 এরকম 50%-এর বেশি করা সম্ভব রাজস্ব আয়, যদি এই অবস্থা এই অবস্থা চলতে থাকে। আরো ধরেন স্যার, তো স্যার এটা তো আমরা বুঝতে পারতেছি না স্যার, 4 মাস তো হইলো স্যার, আরো 2-3 মাস এরকম হতেই পারে, এটা দীর্ঘায়িত হবে মনে হচ্ছে। চললে কিন্তু ওটা
50% হবে না। তার কারণ হচ্ছে যে এত বড় একটা ঝুঁকি খাওয়ার পরে আয় আবার নর্মাল না আসলে তো ট্যাক্সের প্রশ্নটা আসবে না, তাই না? জি স্যার। অটোমেটিক্যালি আপনি বুঝছেন যে অর্ধেক যদি আমি বছর ব্যবসা না করতে পারি তাহলে আমার রিটার্ন ইনকাম কিন্তু অর্ধেক আসবে। তো জি তার এই বাজেটের এই টাকার মধ্যে আমরা কিছু পাচ্ছি না। তো জি স্যার, আরেকটা বিষয় এটা হচ্ছে, জি 50 50 জি বলেন। জি আরেকটা বিষয় হচ্ছে যে ট্রাইব্যুনাল, যে আপনাদের যে ট্রাইব্যুনাল রয়েছে, বিচারকরা তো নানান সময়ে ন্যায় বিচারের ব্যাপারে নানান বাধার সম্মুখীন হয় ন্যায় বিচার বা আপনার ট্রাইব্যুনালের বিচারদের। এই এই ক্ষেত্রে কি ধরনের আপনার কোনো উত্তরণের কোনো পথ আছে ট্রাইব্যুনালের বিচারকদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে? জি জনাব মনিরুল হুদা স্যার। আয়কর ট্রাইব্যুনাল হচ্ছে হাইয়েস্ট বডি অফ দ্য ইনকাম ট্যাক্স, হাইয়েস্ট বডি হচ্ছে ট্রাইব্যুনাল আর কি। সর্বশেষ বিচারের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে হাইকোর্টে যাওয়ার আগে এই ট্রাইব্যুনালই হচ্ছে আমাদের একমাত্র জায়গা। তো এখানে যে জিনিসটা এখন সংঘর্ষ চলছে সেটা হচ্ছে এই যে বিচারক কারা হবে। বিচারক এখনো পর্যন্ত কমিশনাররাই বিচারক। এই কমিশনার হচ্ছে এনবিআর এর আন্ডারে। এনবিআর এর আন্ডারে থাকার কারণে তারা কিন্তু ঠিকভাবে তারা বিচার করতে সাহস পান না, সাহসী হন না। এখানে সেট আপ সম্বন্ধে বলা ছিল যে কমিশনাররা থাকবেন, ডিস্ট্রিক্ট জাজ থাকবেন, লয়ার্স থেকে মানে এরকম নেওয়া যাবে আর কি, মানে ইয়েতে। কিন্তু এখন দীর্ঘদিন ধরে খালি আয়কর বিভাগের লোক দিয়ে ট্রাইব্যুনাল চালানো হচ্ছে এবং সেখানে যথাযথ বিচার আমরা পাচ্ছি না এবং না আমাদেরকে যেতে হচ্ছে হাইকোর্টে। হাইকোর্টে যাওয়ার কারণে প্রায় 40,000 আয়কর মামলা এখন হাইকোর্টে জমে গিয়েছে। এই 40,000 কবে আর আমরা কমিশনার নিয়ে বিচার করছি, যে কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড, তিনি কখনো বিচারকের যথাযথ বিচার করতে পারেন না। যেটা ডিস্ট্রিক্ট জাজরা আসবেন, সিনিয়র লয়ার আসবেন, চার্টার্ড অ্যাকাউন্ট সিনিয়ররা আসবেন, সেখানে আমাদেরকে ফেরত যেতে হবে যদি কিন্তু আমরা এই বিচারটা নিরপেক্ষ করতে চাই। এবং বিচার নিরপেক্ষ না হওয়ার কারণে আপনার এই হাইকোর্টে কেসগুলোতে জমে যাচ্ছে আর কি। জি ধন্যবাদ। আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র লয়ার জনাব অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। জি জনাব আব্বাস উদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি 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 আমরা যে বিষয়টি বলছিলেন জনাব মনিরুল হুদা, একই বিষয় আপনার কাছ থেকে আমি কিছু জিনিস জানতে চাচ্ছি। উনি যে ট্রাইব্যুনালের যে বিচার না পাওয়া এবং আপনার বিচারের দীর্ঘসূত্রিতা, এবং এক্ষেত্রে উনি বলেছেন একটা বিষয় যে রাজস্ব বোর্ডের আন্ডারে থাকার কারণে ওনারা সঠিকভাবে বিচার কাজ করতে পারেন। এই ব্যাপারে আপনার বিশ্লেষণ জানাবেন জনাব আব্বাস উদ্দিন। জি ধন্যবাদ আপনাকে। জনাব মনিরুল হুদা সাহেব যে কথা বলছেন যথেষ্ট সঠিক কথা বলছেন। ট্রাইব্যুনাল হলো আন্ডার দ্য ইট ওয়াজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ল ওয়ান্স, নাও এটাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে এনে এটাকে বিতর্কিত করা হয়েছে। কিন্তু তারপরেও এখানে সেকশন 11 অফ দ্য অর্ডিন্যান্স বলা আছে ডিস্ট্রিক্ট জজ একজন থাকবেন, অথবা একজন অ্যাডভোকেট থাকবেন, অথবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকবেন, আর ভাইস ভার্সা একজন কমিশনার থাকবেন, টেকনিক্যাল ম্যান হিসাবে, অ্যাকাউন্টেন্ট হিসাবে থাকবেন, অ্যাকাউন্টেন্ট মেম্বার হিসাবে থাকবেন। কিন্তু বর্তমানে দুজন কমিশনার দিয়ে যখন ট্রাইব্যুনাল চালানো হয়, এই কমিশনার সাহেবরা এক সময় অ্যাসেসিং অফিসার ছিল, তারা অ্যাসেসমেন্ট করেছিল। এখনো বর্তমানে যে অ্যাসেসমেন্ট করে তা ওনাদের আন্ডারে তাদের সাবঅর্ডিনেট এই অ্যাসেসমেন্টটা করে, তাহলে ট্রাইব্যুনালে আসলে অবশ্যই
দুজন কমিশনার তাদের ডিপার্টমেন্টের বিরুদ্ধে তেমন যায় না। তো সেই কারণে গভর্নমেন্টের রেভিনিউ ডিসপিউটেড হয়ে যায় এবং আমরা মেনি টাইমস আমরা হাইকোর্টে চলে যাই। হাইকোর্টে গেলে হাইকোর্টের বেঞ্চ তো ব্যস্ত থাকে, অত তাড়াতাড়ি ডিসপোজাল হয় না। গভর্নমেন্টের হাজার হাজার কোটি টাকা হাইকোর্টে আটকে আছে, সেটা মামলা শেষও হয় না, দীর্ঘ সূত্রতা, যার কারণে ওখানে এই মামলাগুলো জমাট হয়ে থাকে। তো আমার মতে যদি ট্রাইব্যুনালকে সাজানো উচিত। আমি গত বছর মিনিস্ট্রি অফ লতে ল মিনিস্টারের সাথে আলাপ করেছি, উনি বলছিল ডিস্ট্রিক্ট জজ দিবেন, কিন্তু আজ অদ্যাবধি ডিস্ট্রিক্ট জজ দেন নাই। তো এখানে যদি রাজস্ব বোর্ডের অধীনে ট্রাইব্যুনালটা তো এখন রাজস্ব বোর্ডের অধীনে, যেহেতু কমিশনাররা তো আন্ডার দি রাজস্ব বোর্ড, তাহলে তারা তো সেই ন্যায় বিচার করতে পারেন না, কারণ তাদের প্রমোশনের ব্যাপার আছে, তারা মেম্বার হবে। সেই কারণে তারা ম্যাক্সিমাম সময়েই অ্যাসেসমেন্টের বিরুদ্ধে, আপিলের বিরুদ্ধে আপনার জাজমেন্ট ওইভাবে লিগেল যেটা জাজমেন্ট, লফুল জাজমেন্টটা দিতে একটু বিব্রত বোধ করে। তো সেই কারণে আমরা মনে করি রাজস্ব বোর্ডের বাইরে থেকে যদি আসবেন, উনি হলো ডিস্ট্রিক্ট জজ অথবা লয়ার থেকে যদি আসে, তাহলে মানুষ জাস্টিস পাবে, বিচার পাবে এবং ব্যালেন্সিং হবে। জি, অ্যাডভোকেট আব্বাসউদ্দিন, আমি আরেকটা বিষয় ল এর ব্যাপারে আরেকটা বিষয় যাব। বিদ্যমান যে আয়কর আইন রয়েছে, আয় সংগ্রহে এই আইনটা কোনো বাধা আছে কিনা, বা এই আইনটা কোনো কিছু পরিবর্তন, সংশোধন, এগুলির কোনো প্রয়োজন আছে? আসলে তো যে আইনটা হওয়া দরকার, দেশের প্রেক্ষাপটে যে আইন হওয়া দরকার, সেই আইনটা আমাদের এখানে হয় না, সেই আইন সেভাবে পরিচালিত হয় না। আমাদের এখানে এই বছর যে বাজেটটা দেওয়া হয়েছে, বাজেট শুধুমাত্র বাজেটের জন্য দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আগামী 2-3 বছর এই বাজেটের আমার মনে হয় খুব একটা সুফল আসবে বলে আমার মনে হয় না। কারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, ব্যবসা করতে না পারলে রিটার্ন দিতে পারবে না। এই প্রেক্ষাপটে লয়াররা চেম্বার করতে পারবে না, করদাতারাও তো সেভাবে আমরা তাদের কাগজপত্র রিটার্ন সই করাইতে পারবো না। এখন কিছু কিছু সমস্যা হলো, অদৃশ্য মানব যাদেরকে বলা হয়, একটা শ্রেণী, একটা গোষ্ঠী আছে, এখানে 20% মামলা করে লয়াররা, আর 20% মামলা করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেবেরা, আর 60% মামলা কারা করে এটা অদ্যাবধি আমরা জানি না। তো সেই কারণে গভর্নমেন্টের রেভিনিউ হাজার হাজার কোটি লস হইতেছে। আমার মনে হয় যদি প্রপারলি রিটার্ন দেওয়া হতো, প্রপারলি সার্ভে হতো এবং প্রপারলি ইটিএন দেওয়া হতো এবং করদাতার সংখ্যাও বাড়তো এবং রেভিনিউ বাড়তো, সরকার রেভিনিউ পেতেন, দেশে উন্নতি হইতো। আইনগত এই মুহূর্তে আইনের যে আমাদের কাছে আইনের যে অ্যাপ্লিকেশন, আসলে আইনের অ্যাপ্লিকেশন সেভাবে ঠিক মতো হচ্ছে না। না হওয়াতে আইনটাকে আরো সহজ পদ্ধতি আইন নিয়ে আসতে হবে, যেন মানুষ বুঝতে পারে এবং মানুষ কর দিতে পারে। তা না হলে তো সেভাবে কর কখনো আদায় হবে না। যেমন মনে করেন এবছর 10% ট্যাক্স দিয়ে টাকা সাদা করার সুযোগ করে দিয়েছে। আমি মনে করি এই দেশে এটার সুযোগ কখনো হবে না, একটা কারণে মানুষ 10% ট্যাক্স জমা দিবে না, টাকাও সাদা করবে না। কারণ হলো ইনকাম ট্যাক্সের সাথে, এনপিআর এর সাথে অ্যান্টি কারাপশনের কোন রকম সমন্বয় নাই। এখন মনে করে একজন লোক 10% টাকা দিয়ে ট্যাক্স জমা, টাকা হোয়াইট করলো, কিন্তু এটা দুদক কিন্তু এটা এক্সামিন করতে পারবে। তাহলে কেউ তো এই দুর্দশা, এই সমস্যা মাথা নিয়ে কেউ টাকা জমা দিবে না। তো সরকারের উচিত ছিল যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা দিবে সেটা অন্য কোনো ডিপার্টমেন্ট দেখতে পারবে না, কিন্তু এই কথাটা বলা নাই। এটা যদি বলা থাকতো তাহলে মানুষ 10% ট্যাক্স দিত। আরেকটা হলো, এই দেশে অনেক লক্ষ লক্ষ লোক, পার্শ্ববর্তী দেশে বলবো আমি, এখানে এসে ওয়ার্ক পারমিট নাই, তারপরে আপনার পাসপোর্ট নাই, তারা আমাদের গার্মেন্ট সেক্টরে লক্ষ লক্ষ টাকা বেতনে চাকরি করে। তো ওরা ট্যাক্স দেয় না, ট্যাক্সটা দিয়ে তারা টাকাটা সেভাবে নিয়ে যায়, যেহেতু তারা করে আসে নাই। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এরকম কোনো তথ্য আছে কিনা যে কত লক্ষ লোক বাইরের থেকে এসে এই দেশে কাজ করে, এরা ওয়ার্ক পারমিটও নাই, পাসপোর্টও নাই, ট্যাক্সও দেয় না। এটার সমাধান হবে কিভাবে?
এটা সমাধান করতে হলে সেই কোম্পানিকে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের লোকবল বাড়াইয়ে ওই সমস্ত জায়গা তদন্ত করে ওই লোকগুলো বাই করতে হবে। তাহলে তো আমাদের অনেক টাকা ট্যাক্স আসে। এই আইনের জটিলতায়, আইনের ফাঁকে অনেকে অনেক ট্যাক্স না দিয়েই কিন্তু পার পাওয়া যাচ্ছে। আবার অনেক যারা ট্যাক্স দেয় কিন্তু তাদেরকে ঘাট চাপি ধরা হচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী যারা ট্যাক্স দেয় না তার কিছু হইতেছে না। এটা তো সবাই দেখতেছে। জি, এখানে আইনের যে ফাঁক ফোকরটা কি আছে, আমি একটু আইনের ফাঁক ফোকর। আইনের ফাঁক ফোকর মনে করো যে করদাতা শনাক্তকরণ, তো করদাতা শনাক্ত করবে কে? নিশ্চয়ই ডিপার্টমেন্টের লোক করবে, ইন্সপেক্টর করবে, কেউ করবে। তো এখন সে গেল, মনে করেন সার্ভে গেল, সার্ভে যে যারা ট্যাক্স দেওয়ার মালিক, ট্যাক্স দিতে পারবে, ট্যাক্সেবল ইনকাম যারা আছে তার নাম লিখলো না, তার থেকে কিছু বেনিফিট সুযোগ সুবিধা নিয়ে তাকে বাদ দিয়ে দিল, তাহলে করদাতার সংখ্যা বাড়বে কি করে? এখন ডিপার্টমেন্টেরও তো একটা দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে, এগুলা থাকতে হবে, তা না হলে তো হবে না। জি, অবশ্যই। যে আইনের সবসময় যে কোনো আইনেরই আসলে আমরা বাংলাদেশের মানুষ এটা কি স্বভাবগতভাবে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিনা, যে আমরা আইন থাকলে আবার আইনের ফাঁক ফোকরও আমরা বের করে নিজেরা এই কারসাজি করার চেষ্টা করে। সেক্ষেত্রে ট্যাক্সের সাথে যারা যুক্ত তারাও এটার সাথে জড়িত থাকেন, বিভিন্ন সুবিধা গ্রহণ করে জড়িত থাকার চেষ্টা করে। তো আইনের ফাঁক ফোকরের তো থাকেই, আইন থাকে, এটার আবার ফাঁক ফোকরও থাকে, এবং এই কাজে বেশি ব্যবহৃত হয়। আইন ব্যবহার করার চেয়ে ফাঁক ফোকরের ব্যবহার করে বেশি অনেকে সুযোগ সুবিধা গ্রহণ করেন। আমরা জানি যে এরকম যে আপনার আপনার অনেক ট্যাক্স আসে, কোটি কোটি টাকা ট্যাক্স দেওয়ার ব্যাপার থাকে একটা কোম্পানির, কিন্তু উনি আবার আইনগতভাবেই কৌশল করে কিভাবে স্বল্প পরিমাণ ট্যাক্স দিয়ে ওনার ফাইল উনি কারেকশন করে নিচ্ছেন অথবা ফাইল ঠিক করে নিচ্ছেন। এইভাবে এদেরকে ধরারও কোনো সুযোগ নাই। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে বিভিন্ন ভাবে আমাদের যে করদাতা যিনি দিচ্ছেন তিনি আরো ধরা খাচ্ছেন, আর যিনি দিচ্ছেন না তার কোনো অসুবিধাও হচ্ছে না, তাকে ধরা ছোঁয়ার বাইরে থাকছেন। এদেরকে ধরার ক্ষেত্রে এবং এদেরকে করের আওতায় আনার ক্ষেত্রে আপনাদের কি কোনো ভূমিকা রাখার সুযোগ রয়েছে? অবশ্যই সুযোগ আমাদের আছে, কিন্তু রাজস্ব বোর্ডের উচিত ছিল, এবং রাজস্ব বোর্ডের উচিত আমি মনে করি, যেমন মনির হুদা সাহেব একজন সিনিয়র লয়ার, এরকম শত শত হাজার হাজার সিনিয়র লয়ার আছে। রাজস্ব বোর্ডের উচিত ভারের সাথে, ইনকাম ট্যাক্স লয়ারের ভারের সাথে সবসময় মিটিং করে সাজেশন নেওয়া, পরামর্শ নেওয়া। সে পরামর্শ যদি দিত, তারা তো আমাদেরকে লয়ারদেরকে আমার মনে হয় যদি এটাতে সম্পৃক্ত করা হতো, তাহলে আমাদের দেশের আইন এবং কর আদায়ের জন্য অনেক সহজ হতো। সাপোজ ধরেন ব্যাট আদায় করে, মিষ্টির দোকানে ব্যাট যে আমাদের ব্যাট নিয়ে যায়, এই ব্যাটটা আজও ঠিক মতো জমা হয় কিনা, সিএসআর বেশি আছে কিনা, রাজস্ব বোর্ডের নলেজ এটা আছে কিনা, এটা আমার মনে হয় তাদের নলেজও নাই। তারপর এই যে এআইটি কাটে, কে কাটলো, কে না কাটলো, কে জমা দিল, কে না জমা দিল, এই সমস্ত বিষয়াদিও এখনো আমাদের সেভাবে উন্নতম দেশের মতো হয় নাই, যাতে করে অনেক লোকেই আয়কর এভাবে ফাঁকি দিয়ে যাচ্ছে। তো এই ফাঁকি দেওয়াটা আমাদের কাব্য না, আমরা আশাও করি না। আমরা আইনজীবীরা সবসময় কর আদায়ের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি, এবং আইনজীবীরা আছে বিদায়ী এদেশের অনেক কর আদায় হয়, বাজেট হয়, এবং সরকারি কাজের আমাদের কাজের ডেভেলপমেন্টের অনেকটা আমরা যেতে পারি। কিন্তু আপনি দেখেন, যেমন আমরা কর দিলাম, মানুষ কর দিল, সেই করের টাকা বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন স্বাস্থ্য খাত, অন্যান্য ডিপার্টমেন্ট হাজার হাজার কোটি টাকা দেশের থেকে পার করে নিয়ে যায়, তার কোনো তালিকা আমাদের কাছে নাই, তার কোনো সেকেন্ড হোম তারা করে তার লিস্ট আমাদের দেশে নাই, ইনকাম ডিপার্টমেন্টের ক্ষমতাও নাই তাদের সেই টাকাটা ব্যাক করানো। এই দেশের কতগুলো লোক সেকেন্ড হোম করে বা বিদেশের দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করে বা কদরে নিয়েছে, এটা সরকারের নলেজে আছে কিনা আমি জানি না। তো থাকলে গভর্নমেন্ট কেন তাদেরকে ধরে না, যে তোমরা সেকেন্ড হোম কেন করলে, টাকা কিভাবে নিচ্ছ? এটাতে অ্যাকশন হওয়া উচিত ছিল, অ্যাকশন হওয়াও দরকার, তাহলে তো মানুষ এই মানি লন্ডারিং করবে না।
জি, আমি আবার আপনার কাছে আসবো। আপনি কাজী নূরে আলম সিদ্দিক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি দীর্ঘদিন থেকে আদালতের রিপোর্ট করে থাকেন। আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাইবো, আপনিও এখানে আমাদের যে দুইজন অতিথি রয়েছেন, জনাব মনিরুল হুদা এবং আব্বাস উদ্দিনের তুলনায় অনেক নবীন আইনজীবী। সেই হিসাবে আমি আপনার কাছে জানতে চাই, আপনি একজন আইনজীবী, পাশাপাশি আপনি আমাদের কোর্ট রিপোর্টার হিসেবে নবীন যে আইনজীবী রয়েছেন অনেক, তাদের অনেক সংখ্যক যারা 2-1 বছর হয়েছে এসছেন, অথবা আপনার মতো সময়ে আইনের পেশায় জড়িত রয়েছে, এই করোনাকালীন সময়ে তাদের যে অবস্থা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন, সংক্ষেপে বলুন। জি, ধন্যবাদ। হ্যাঁ, সম্মানিত সম্পাদক খন্দকার আলমগীর হোসেনকে, ধন্যবাদ শ্যামল বাংলা টিভিকে। আমি প্রথমত দুজন অতিথিকে সম্মান জানিয়ে বলতে চাই, আমাদের কর অঙ্গনের প্রথিতযশা আইনজীবীদের মধ্যে ওনারা দুজন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। ওনাদেরকে আমরা আমাদের আলোকবর্তিকা হিসাবে আমরা জানি। তারপরও আমাদের এই বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের এই দুজন সিনিয়র আইনজীবী আমাদের বর্তমান পরিস্থিতিকে ওনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। কিন্তু বার, আমাদের ঢাকা টেক্সাস বার সহ আমাদের যে আইনজীবীদের, যেখানে আমরা তাদের কাছে আমাদের দাবি উত্থাপন করি অথবা আমাদের যত তদারকির বিষয়টা তারা দেখে, কিন্তু সেক্ষেত্রে এই করোনাকালীন আমাদের যারা নবীন আইনজীবী তাদের জন্য কিন্তু তেমন কোনো ভূমিকা রাখে নাই। তেমন কোনো ভূমিকা আমাদের কাছে চোখে পড়ার মতো কোনো ভূমিকাই আমরা পাইনি। সেখান থেকে বিটিএলএ এবং ঢাকা টেক্সাস বার, এই দুইটা সংগঠনে একজন আমাদের মনিরুদ্দা স্যার আছে বিটিএল এর বর্তমান সভাপতি, আমাদের মরহুম আব্দুল গফুর স্যার ছিলেন উনি মহাসচিব। কিন্তু আমাদের কাগজে ওনাদের যে কাগজে কলমে যে বক্তৃতাগুলো দেওয়া হয়, কাগজে কলমে যে উপস্থাপনাগুলো হয়, বার এবং বেঞ্চের ভিতরে যে দলিল দস্তাবেজ নিয়ে ইয়ে হয়, কিন্তু আমাদের দাবি দেওয়া নিয়ে সেভাবে ভূমিকা আসলে কতটুকু রাখছেন এটা মনিরুদ্দা স্যার নিজেই জানেন। আব্বাস স্যার তো দুইবারের সাবেক প্রেসিডেন্ট ঢাকা টেক্সাস বার। আমার দাবি হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে, বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের এই নবীন আইনজীবীদের যে দুর্দশা, এই দুর্দশা কোনোবার সে তেমন কোনোভাবে আমাদের ভূমিকা রাখে না, কি জনাব নূরে আমরা আলম বলতে পারি। সিদ্দিক, জনাব নূরে আলম সিদ্দিক, কি করণীয় আছে? আপনি ওই ভার, এবং আমি যেমনটি জনাব মনিরুল হুদা স্যারকেও প্রশ্ন করেছিলাম, উনিও বলেছেন যে ওনারা সরকারের কাছে 25 কোটি টাকার জন্য একটা প্রণোদনার জন্য চেয়েছেন, এটা একটা বিষয়। আর সরকার ওনাদের সংগঠনের পক্ষ থেকে এই ধরনের পরিস্থিতিতে উনি যেমনটি বলছেন যে আগে অতীতে কখনো পড়তে হয়নি, যে আমাদের নবীন যে আইনজীবীদেরকে সহযোগিতা করার জন্য পড়তে হয়নি, এখন ওনারা ভাবছেন যে এই বিষয়ে। আপনি কি মনে করেন? আপনি মনে করেন কিভাবে ওনাদের জন্য ওই প্রতিষ্ঠান ঢাকা টেক্সাস অ্যাসোসিয়েশন এবং ঢাকা বাংলা ল ট্যাক্স ল অ্যাসোসিয়েশন, বিটিএলই, দুটোটার পক্ষ থেকে কি করণীয় আছে বলে আপনি মনে করেন? তাদের কোনো করণীয় আছে কিনা কিছু, যে ইচ্ছা করলে তারা এই করতে পারে? দেখুন, আমরা যারা আয়কর আইনজীবী, আমাদের অঙ্গনটা হচ্ছে ঢাকা টেক্সাস বার, আমাদের বার সহ 64টা জেলায় আমাদের বার আছে। বিটিএল হচ্ছে আমাদের মাদার বার। এই সকল বারের নেতৃত্ব দেয় বিটিএল, তে সকল আইনজীবী, সাধারণ আইনজীবীদের কথা বলে, বিভিন্ন বারের প্রতিনিধিদের নিয়ে এই বিটিএল গঠিত। এখানে পাশাপাশি আপনি দেখেন, যেখানে ঢাকা বার আইনজীবীদের বার, সেখানে এবং সুপ্রিম কোর্ট বার, তারা কিন্তু আইনজীবীদের জন্য ঋণের ব্যবস্থা করেছেন। আইনজীবীদের জন্য যে কোনো সময় তাদের প্রয়োজনীয় যে কোনো ভূমিকা রাখছেন, তাদেরকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও চিঠি চালাচালি করছেন, সেখানে তারা সেই দাবি দেওয়া পেয়েছেন এবং তারা ঋণ পর্যন্ত দিয়েছেন এবং বিনা সুদে ঋণ পর্যন্ত দিয়েছেন। কিন্তু ঢাকা টেক্সাস বার এরকম কোনো ভূমিকা আমার জানা মতো রাখেনি। এবং বিটিএল এ কতটুকু রেখেছে, এটা বিটিএল এর সম্মানিত সভাপতি আছেন। আমার পরামর্শ হলো, করোনাকালীন এই দুর্যোগ সময়ে আমাদের প্রায় আমাদের 11,000-12,000 আইনজীবী ঢাকা টেক্সাস বার, 64 জেলায় মিলে প্রায় 22-23 হাজার আইনজীবী। এই সকল আইনজীবীদের জন্য বিভিন্ন বারগুলো
এই সরকারের কাছে দাবি নিয়ে যাওয়া উচিত ছিল, এবং সরকার থেকে একটা ন্যূনতম দাবিও আদায় করে নেওয়া উচিত ছিল সাধারণ নবীন আইনজীবীদের জন্য, যে তাদের জন্য একটা প্রণোদনার ব্যবস্থা করা, যেখানে যে এই 4 মাস তাদের কোনো অফিস, 1 মাস 2 মাস তো অফিস বন্ধ ছিল, সকল কার্যক্রম বন্ধ ছিল, পরবর্তী যে কার্যক্রম শুরু হয়েছে তাও বলার মতো নয়। এই মুহূর্তে সরকার থেকে দাবি নিয়ে নবীন আইনজীবীদের। জি ধন্যবাদ। আমি এই প্রশ্নটি করেছিলাম জনাব মনিরুল হুদা স্যারকে, উনি উত্তর দিয়েছেন যেমনটি আমি আপনাকে বলছিলাম। এই বিষয়ে জনাব অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি কি এই বিষয়ে আমাদেরকে বলবেন যে আপনাদের যে সব সংগঠনই তাদের নবীন সদস্যদের অথবা প্রবীণ সদস্য হতে পারে, সেখানে তাদের কি বলে যে আয়ের ব্যাপার যাদের ওইভাবে প্র্যাকটিস করতে পারছে না, তাদের জন্য করণীয় কোনো কিছু করণীয় তো নিশ্চয়ই আছে। এটা যেমনটি বলছিলেন কাজী নুরে আলম সিদ্দিকী, যে এই দুই সংগঠনের পক্ষ থেকে তেমন কোনো কিছু করা হয়নি। যেটা করা হয়েছিল, আমি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন স্যারের কাছে এই বিষয়ে জানতে চাই। আমি এই বিষয়ে মনিরুল হুদা স্যারকে প্রশ্ন করেছিলাম, সেজন্য ওনার কাছে যাচ্ছি না, আমি আপনার কাছে শুনতে চাচ্ছি। শোনা যাচ্ছে না? হৃদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হৃদয়, জি বলুন স্যার, এখন শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা বড় দুঃখজনক, কারণ অতীতে কখনো তো করোনা ছিল না। আইনজীবীরা সরকারকে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স আদায় করে দেয়। তো সরকার এখানে উচিত ছিল আমাদের ট্যাক্স ভারত থেকে এবং বিটিএল থেকে দরখাস্ত করা হয়েছিল মাত্র মাত্র সামান্য 25 কোটি টাকার জন্য। সরকার এটার কোনো উত্তর দেয় নাই। কারণ হলো এই যে আইনজীবীরা হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টকে আদায় করে দেয়, তাহলে গভর্নমেন্ট অন্যান্য সংস্থাকে প্রণোদনা হিসাবে হাজার 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 কোটি টাকা দিল বা দিয়েছে। আপনার জানেন ইতিমধ্যে গার্মেন্ট সেক্টরে বিভিন্ন সেক্টর দিয়েছে। তো সরকার উচিত ছিল নবীন আইনজীবী যারা, তাদেরকে এই মুহূর্তে তাদের সাহায্যার্থে তাদেরকে বাছাই রাখার জন্য, একজন আইনজীবী তো ইচ্ছা করলে আইনজীবী হওয়া যায় না, এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়। তো সরকারের উচিত ছিল কোটি টাকা চেয়েছিল যে বিটিএল থেকে, জনাব মনির হুদা সাহেব বিটিএল থেকে এবং ঢাকা ভারত থেকে, তো সেখানে অবশ্যই সরকারের উচিত ছিল এখানে একটা কমপ্লাই করা, এই কমপ্লাই করে অন্তত আইনজীবীদেরকে সাহায্য করা। আর আমাদের ভারত থেকে যেটা আমরা ব্যক্তিগতভাবে, আমি যেমন ব্যক্তিগতভাবে আমি নাম বলবো না, আমি ব্যক্তিগতভাবে জজ কোর্ট, ট্যাক্সেস বারে যতটুকু আমার সাধ্য হয়েছে আমি করেছি, হাত বাড়িয়ে দিয়েছি। তবে সবাই সবাই যদি একযোগে হয়তো আমরা হইতে পারি না, একযোগে হলে এই জিনিসটা। স্যার জনাব আব্বাস উদ্দিন, এটা তো আপনি ব্যক্তিগতভাবে করেছেন, হয়তো আপনার ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগতভাবে আপনি সহযোগিতা করেছেন। সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে করলে এটা আসলে জি আমি বলছি, গতকালকে আমাদের বাড়ি জিএম হয়েছে এই ব্যাপার, এই বিষয়ে কিভাবে সাহায্য করা যায়, গতকালকেই মিটিংটা হয়েছে। আমার কনসেপ্ট আমি দিয়েছি এবং আমার কনসেপ্ট এটা পজিটিভ, সবাই পজিটিভ হতো। কারণ এই করোনা কালীনটা এই সহজে শেষ হচ্ছে না, দীর্ঘ সময় নেবে। আমরা চেষ্টা করতেছি আমাদের জুনিয়র যে ভাইয়েরা আছেন তারা যেন আমাদের থেকে কিছুটা হলো সাহায্য দিয়ে বাঁচতে পারেন। এটা বার এবং সকল বারকে আমরা অনুরোধ করছি, সকল বারে হয়তো এই বিষয়ে আগে আসবে। গতকালকে আমাদের ট্যাক্সেস বারে এই মিটিংটা হয়েছে। জি ধন্যবাদ জনাব আব্বাস উদ্দিন। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা 2-4টি কমেন্ট পড়তে চাই আমাদের দর্শকদের, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্যামল বাংলা টিভি.com, শ্যামল বাংলা ফেসবুক পেজ এবং শ্যামল বাংলা.com অনলাইন এবং শ্যামল বাংলা.net এর মাধ্যমে আমরা সবাইকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের জিলানি উনি লিখেছেন, শুভকামনা ও ভালোবাসা সাংবাদিক ভাইদের প্রতি, খুব সুন্দর উপস্থাপনার জন্য। এভাবে কন্টিনিউ করা গেলে আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারবো এবং আপনাদের মাধ্যমে। জি আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা এগুলি কমেন্ট পড়ছি জনাব আব্বাসউদ্দিন, আমরা ওই আমাদের যে কমেন্ট জি গুলি জি, পড়ার হ্যাঁ সময় হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে জি, পারছি। নিয়াজি আজাদ, ভালো লাগলো মইনুল হুদা স্যারের কথা গুলো খুব ভালো লাগছে। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। উনি ভালো বলার চেষ্টা করেন, উনি সিনিয়র লয়ার আমাদের। জনাব মইনুল হুদা স্যারের মধ্যে বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আয়করের মতো বিষয় জানার সুযোগ করার জন্য ধন্যবাদ। তামান্না মনির জুলি, জি আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আব্দুল্লাহ মজুমদার, চমৎকার আলোচনা, জি আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, কুমিল্লা থেকে উনি যুক্ত হয়েছেন। রোমানা কবির, মনিরুল হুদা আয়করের জরুরি দিকগুলো তুলে ধরেছেন, জি ধন্যবাদ। রোমানা হক, সৌদি আরব থেকে মোহাম্মদ নসিউল হক, উনি মাশাল্লাহ সিদ্দিক ভাইকে খুব সুন্দর লাগছে, জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্যে। জহিরুল ইসলাম তালুকদার, উনি নাইস লিখেছেন, জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে। বাহরাইন থেকে খুব সম্ভব জহির, মোহাম্মদ জহির আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাশাল্লাহ লিখেছেন, আমরাও আপনার জন্য শুভকামনা। যে আমরা কয়েকটি কমেন্ট পড়ার চেষ্টা করেছি, আমরা প্রোগ্রামের একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই শেষ পর্যায়ে যারা মনিরুল হুদা স্যার, আপনি ইচ্ছা করলে 2 মিনিট বলতে পারেন। আপনাদের যে উদ্যোগ, আজকে আমরা দুজন এখানে হাজির হয়েছি, যেন আব্বাসউদ্দিন সাহেব এবং আমি। তো আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা কথাটা বলেছি। ইনসিডেন্টালি আমি কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আইনজীবী। তো আমরা গভর্নমেন্টকে টাইম টু টাইম সাজেশন দিচ্ছি, কিন্তু সেই সাজেশনগুলো আমরা কার্যকারিতা দেখতে পাচ্ছি না। এবং আমাদের যে সাজেশনগুলো বিভিন্ন বার থেকে দেওয়া হয় বা বিটিএল-এ দেওয়া হয়, এর কার্যকারিতা যদি হতো তাহলে আজকে এই অবস্থার মধ্যে আয়কর পড়তো না। যেটা আব্বাসউদ্দিন সাহেব বলেছেন যে আমাদের যে অভিজ্ঞতা, আমরা যে কথাবার্তা বলি আইনটি, আমাদের কিন্তু সেভাবে ব্যবহার করা হয়নি। এবার বাজেটের সময় আমাদের কোনো বক্তব্য শোনা হয়নি, আমরা লিখিতভাবে দিয়েছি। কিন্তু যারা গভর্নমেন্টকে হেল্প করতে পারে তারাই হচ্ছে লয়ার্স, ইনকাম ট্যাক্স লয়ার্স হেল্প করতে পারে। একজন ব্যবসায়ী তিনি এত আইন কানুন জানেন না, কোথায় কি আছে, এটা যারা ইনকাম ট্যাক্সের সঙ্গে সম্পৃক্ত শুধুমাত্র তারাই জানেন। তো আমরা প্রত্যাশা করবো ভবিষ্যতে সরকার এই দিকটা দেখবেন, যাতে আমাদের সাজেশনটা আমরা দিয়ে তাদেরকে সহায়তা করতে পারি এবং আলটিমেটলি দেশ উপকৃত হতে পারে। ধন্যবাদ। জি জি, জনাব নূর আলম সিদ্দিক, আপনি ইচ্ছা করলে 2 মিনিট বলতে পারেন। ওনারা বলেছেন যে ওনারা উদ্যোগ নিয়েছেন, সরকারের কাছে আবেদন করেছেন, কিন্তু এটা আমিও বলবো যে এটা আসলে যে অনেক দেরি হয়ে গেছে। আসলে যখন করোনা শুরু হয়েছে তখন যদি প্রতিষ্ঠানগুলি জনাব নূর আলম সিদ্দিকী বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা জি আব্বাসউদ্দিন, জি আপনি ইচ্ছা করলে 2 মিনিট বলতে পারেন। আমরা তো শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমি মনে করি আপনারা জানেন 2008 সালে যখন দেশে সামরিক আইন আরম্ভ হয়, তখন একমাত্র ইনকাম ট্যাক্স লয়ারদের যে গুরুত্বটা, সিদ্দিকী ভাই আপনি একমাত্র মিউট করেন, সাবেক মিউট করেন। মন্ত্রী, এটা 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 জি এটা সমাধানে এগিয়ে আসছে এবং ইনকাম ট্যাক্স লয়ারই একমাত্র তখনই দেখাইছে যে তারা কিভাবে দেশকে সাহায্য করা যায়। আমার মনে হয় ইনকাম ট্যাক্স আইনজীবীরা কখনো দেশের বিপক্ষে না, সরকারের বিপক্ষে না। আমরা চাই দেশের করদাতার সংখ্যা বাড়ুক, কর বেশি আদায় হোক, দেশ উন্নত হোক। দেশটা তো আমাদের সকলে। তো সেই ক্ষেত্রে যদি সরকারের যারা রাজস্ব সাথে জড়িত, রাজস্ব অফিসার, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, রাজস্ব বোর্ডের মেম্বার সাহেবেরা, ইনকাম ট্যাক্স কমিশনার সাহেবেরা, ওনারা যদি আমাদের আইনজীবীদেরকে প্রত্যেকটা বিষয়ে সম্পৃক্ত করেন, এতে লস নাই, এতে আরো দেশের লাভ হবে। দেশের করদাতার সংখ্যা বাড়বে, করের সংখ্যা বাড়বে, করের পরিধি অনেক বাড়বে। আমরা যে আজকে আলোচনা আমাদের যে আলোচনা, আজকে আলোচনার থেকে অনেক কিছু আমরা যেটা বুঝতে পারছি, সরকারের তো অনেক ক্ষেত্রে সরকারের আয় বাড়ুক সেটা চায় না,
অনেক ক্ষেত্রে মনে হয় যে অনেক বিদেশি বাংলাদেশে থাকে, তাদের আয় দেওয়ার কোনো ইয়ে নেই। তারপরে হচ্ছে যে আপনার ট্রাইব্যুনালের যে অবস্থা, সার্বিক বিবেচনায় সরকারে তো মনে হচ্ছে যে পাচারের কথা বলতেছেন, সরকার তো জানে কারা এগুলি টাকা পাচার করে সেকেন্ড হোম করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সরকার তো মনে হচ্ছে যে আহ, আয় বাড়ুক চাচ্ছে না। দেখুন, একটি কথা না বললে হয় না। এদেশে শ্রমিক শ্রেণী, যারা শ্রমিক, তারা বিদেশে যায়, বিদেশের ফরেন রিমিটেন্স ইনকাম করে বাংলাদেশে টাকাটা পাঠায়। কিন্তু সেই টাকাটা কোথায় যে ব্যবহার হয়, কোন কাজে ব্যবহার হয়, সেটা সরকারের সেভাবে সরকার কি আগাইতে পারে সেভাবে? আর এরা যুদ্ধ করে বিদেশের মাটিতে, কত কষ্ট করে টাকা ইনকাম করে। আমি তো বিদেশে কয়েক দেশে গিয়েছি, আমি দেখেছি বাঙালিরা রাস্তা, মানে এটা কি বলবো আর আপনাকে, এখন লজ্জাও লাগে, না বলেও পাচ্ছি না। এরা কত কষ্ট করে পরের রিপিটে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠায়, এই টাকাটা এই দেশ থেকে আবার মানি লন্ডারিং হয়ে উদয় হয়ে চলে যায়। সরকারের জানে কি জানে না, আমিও তো মনে করবো যে সরকারের অনেকেই জানে, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী সেটা তো উৎসাহিত করবেন না, উনি কষ্ট করেন, উনি চেষ্টা করতেছেন, কিন্তু বাকি যারা আছে, এই কদিনে করোনাকালীন অবস্থায় আমরা যা দেখেছি পত্র পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে, মন্ত্রী বলে চুক্তি হয়েছে, আমি জানি না, পড়ার সময় নাই। এই টাকাটা এত কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এভাবে বিনষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। তো এগুলোর বিচার যদি নাই হয় এদেশের মধ্যে, শাহেদের মতো মানুষ যেখানে হাজার হাজার কোটি টাকা আহ, এই এই ইয়ে করেছে, লুটপাট করেছে, তারপরে ডাক্তার শারমিনা, তার কি টাকার অভাব আছে? এরা এই দেশে যদি বিচার ব্যবস্থাটা স্ট্রং হতো, বিচার ব্যবস্থা যদি ভালো হতো, তাহলে এই দেশের মানুষ, এই দেশের যারা আছে, তারা কোনোদিনও তাহলে এরা এত এই খারাপ আশ্রয় তারা নিত না। তো আমার জি মতে আ- জি, আইনের জায়গায় আইনটা ঠিকই বইতে লিপিবদ্ধ আছে, যেটার এটা প্রতিপালনের জন্য। ইমপ্লিমেন্টেশনটা নাই। জি জি, জি, নূরে আলম সিদ্দিকী, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যে আমরা যে বিষয়ে আপনি প্রশ্ন অবতারণা করেছেন, আমরা সে বিষয়ে ওনাদের কাছ থেকে শুনেছি। আসলে এই সীমাবদ্ধতা ছিল অনেকেরই, কোর্ট টোট বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠানগুলিও সেভাবে, সংগঠনগুলো তাদের কাজ করতে পারে নাই। ওনারা ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিক ভাবে এখন চেষ্টা করছেন সরকারের কাছ থেকেও সহযোগিতা নেওয়ার, নবীন সাংবাদিক। এছাড়াও আরো এই অঙ্গনে অনেক ধরনের আরো সমস্যা আছে, এগুলি আমরা শুনতে পারলে ভালো হতো। আমরা, আমাদের আজকের সময় শেষ হয়ে গেছে, আপনি যদি এক কথাগুলো মিনিট বলতে। শুনতে পাচ্ছি না, কথা শোনা যাচ্ছে না। জি, আপনার মনে হয় কানেকশনে ডিস্টার্ব হচ্ছে। আমরা আজকের প্রোগ্রাম শেষ করতে চাই। আমাদের সাথে যুক্ত ছিলেন প্রায় 1 ঘন্টা ধরে। আমরা আজকের খুঁটিনাটি আইনের, ট্যাক্সের, রাজস্ব খাতের হালচাল নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আপনাদের কাছ থেকে আবারও সময় চাই, আমরা আরো কোনো সময় আবার এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করতে চাই। নিশ্চয়ই আপনারা আমাদেরকে সময় দিবেন। আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ ল ট্যাক্স অ্যাসোসিয়েশনে এর সম্মানিত সভাপতি মনিরুল হুদা। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা সে সাথে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং ঢাকা ট্যাক্সেস লয়ার্স ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, আপনাকেও অশেষ ধন্যবাদ। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি কাজী নুরুল আলম সিদ্দিক, সিনিয়র কোর্ট রিপোর্টার। আপনাদেরকে আমাদের শ্যামল বাংলা টেলিভিশনে অনলাইন পেজে এবং অনলাইন.com এবং শ্যামল বাংলা ইউটিউব চ্যানেল এবং শ্যামল বাংলা .net একযোগে আমাদের এটা সম্প্রচার হচ্ছে। এই সম্প্রচারে যুক্ত থাকার জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি, খোদা হাফেজ।